এ দুনিয়ায় কেউ সুখী, কেউ হতাশায়, কেউ খুনি, কেউ লালসায় বয়ে যায়। এই সমাজের আড়ালে জড়ালে কত কিভাবে যে এসে যায়, সেদিনের পথ থেমে যায়, ধসে যায়, নিমেষে মিশে যায়, হেরে যায়, নিজেতে ভেঙে যায়। তাই আমি সে পথের একা পথিক নিজেতে। ভাবি সঠিক কার্যতে হেরে যাই, এ সব কিছু শীর্ষে রক্তে মিশে শুধু প্রলোভনের পায়ে পায়ে প্রতিবাদ। কলরব দিন গুনে বিপ্লব যার মনে, মানুষের বিদ্রুপে দাবে না। এ দুনিয়ায় কেউ সুখী, কেউ হতাশায়, কেউ খুনি, কেউ লালসায় বয়ে যায়। এই সমাজের আড়ালে জড়ালে কত কিভাবে যে এসে যায়, সেদিনের পথ থেমে যায়, ধসে যায়, নিমেষে মিশে যায়, হেরে যায়, নিজেতে ভেঙে যায়। এ শহরের বুকে হেঁটে চলে যায়, কত কিছু দেখে যায়, বুঝে যায়, দিন শেষে ব্যর্থতার মূল ছোপ। ধর্ষকে সাজা নেই, সেলামি বাধা নেই, হাত আছে মন নেই, দেখছি তাই। একাকী অনুতাপে আরো কত দেখে যাই, হিংসার শেষ নাই, পড়ুয়ার পড়া নাই। লেখকের ইতিহাসে, পথিকের সর্বনাশে দেখছি বারবার ঝান্ডার লড়াই। তাই আমি এক পথিক, হেঁটে যাই, দেখে যাই, থেমে যাবার সময় নাই, তাই লিখে যাই। আর এই শহরে চড়া দামে কাপড় খুলে 20 পানে মন্দ্র শ্রেণী লড়ছে তাই। আর এই অঙ্কনে ধর্মের নাম জুড়ে কিছু মানুষ মানুষকেই খুবলে খায়। এ দুনিয়ায় কেউ সুখী, কেউ হতাশায়, কেউ খুনি, কেউ লালসায় বয়ে যায়। এই সমাজের আড়ালে জড়ালে কত কিভাবে যে এসে যায়, সেদিনের পথ থেমে যায়, ধসে যায়, নিমেষে মিশে যায়, হেরে যায়, নিজেতে ভেঙে যায়। আমার এই পথ চলা কাব্যভঙ্গি বোধ করার সূচনায় অনুশাসন আনতে চায়। আমার পথ খুব ফাঁকা, ভিড় নেই, আছে মরা, তুমি চাও এসে যাও, ছেঁড়া তারে সুর দাও, আর এই নিয়মে বাধা দাও। হ্যাঁ দাও, বাধা দাও, মানুষ খেকো তাড়িয়ে দাও, এক পথিক হয়ে যাও, পথিক হয়ে যাও, হ্যাঁ পথিক হয়ে যাও। তুমি পথিক মেনে নাও, পথিক হয়ে যাও, পথিক। কি চেয়েছিলাম? নীরবতা নাকি ফানুস উড়িয়ে গো বেচারা? আচ্ছা, কোন আদলটা সমান, পক্ষ নাকি নিরপেক্ষতা? যখন ভাবনাগুলো মস্তিষ্কের নাড়িগুলো চেতনা মুক্ত করে তোলে, তখন তেমনি হয়তো কোনো নারীর ঠোঁট কেঁপে ওঠে। কলম চলে হয়তো কোনো স্বয়ম্বরের প্রস্তুতি নিয়ে, কিন্তু কোনো লাভ হয় না। দিক বিদিক শূন্য মাঠে কোনো এক প্রেমের ছাতা ওড়ে। কি চায় সে? মন্দ নাকি ধন্দ? কোনো এক কাবুলিওয়ালার চানা খেয়ে কোনো এক নারীর আঁচলের ছায়া খোঁজে। ওই যে চালতা গাছটা, সেবার যখন বাজ পড়ে আর দুটো পেঁচার নিরুদ্দেশ, বুকটা মাঝে মাঝে কেঁপে উঠত। আর সেই চালতা গাছের চালতা কোড়োতে গিয়েই তো প্রেমালাপ জমে উঠত নীরবতার দুপুর। মাঝে মাঝে আবার একঘেয়েমি, শহুরে ম্যাগাজিনে আবার কোনো ফন্দির গন্ধে পাতা উল্টাতে উল্টাতে আবার এক নিরপেক্ষতার চাহিদার শিকার। কি যে হচ্ছে সব ছাতা, ধূর ছাই বলে জীবন কথা জড়িয়ে বিভিন্ন গল্প কথা শোনানোর অছিলায় ঠোঁট ভিজিয়ে নেওয়া। অসহ্য যন্ত্রণা নিয়ে সে কুল ভাসিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে মন্দিরের দোরগোড়ায় ফোঁপিয়ে ফোঁপিয়ে কান্না। সেবার হলো আবার ভীষণ ঝড়, সমস্ত উল্টানো পাতা, উড়ন্ত বৃষ্টির নির্বোধ ভয়। নীরবতা নাকি
নিরপেক্ষতার মাসুল দিতে দিতে পরিক্লান্তির এক ধরনের জয়। সে বছর মাদুলি টেনে জয় মা বলে ডুব দিতেই হলো মুশকিল। কি এক অজানা প্রেমে হাতড়ে গিয়ে মোমবাতি জেলে তার পক্ষ প্রদর্শনে মেতে ওঠার পক্ষতা আর যেন যন্ত্রণা বয়। এই মার মার কাট পরিস্থিতি যেন নীরবতার ভয়। বেঁচে থাকতে মা তখন খুব বকুনি দিত, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না কাটি কি যে হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে তারপর আবার ধানের ছড়ায় গন্ধ নিয়ে আকাশ দেখা। মেঘে মেঘে বেলা বাড়তেই মনের মধ্যে শরৎচন্দ্রের মেলা। আজকে আবার সেই পুরনো একটা লেখা, নাকি নীরবতার অভিশপ্ত খেলা? এই যে প্রিয়, সাহস আর ক্ষমতা দুটোই আছে তোমার, নইলে কলমধারীকে কেউ এত ভালোবাসতে পারে? তুমি কাছে থাকলে মনে হয় সব যেন নীল, তুমি হাসলে মনে হয় এই সব কি সত্যি? তুমি জানলে আমি বোধহয় হিংসুটে, দূরত্ব বেড়ে যাবার পরেও তোমার আমার খুব মিল। অনেকবার ভালোবাসি বলেও হাঁপিয়ে যাই না, কতবার আর চোখে তাকিয়ে থাকি তোমার দিকে, তোমার সেই দু চোখ দেখবো বলে। পরন্ত বিকেলে হাতে হাত রেখে রাস্তা পারাপারটা কেমন যেন স্বপ্ন বনে মেঘের চাদরে। আমি তোমায় ভালোবাসি, তোমাতেই আটকে থাকি, রীতিমতো রোজ নতুন লাগে তোমায়। আমি তোমায় নিয়ে কাব্য করি, আমার তুমি ভীষণ দামি, আমার তুমি হবে এটাও মানি। আমার রোদের সূক্ষ্ম আলো, তোমার থাকি এটাই ভালো। নৈবেদ্যের কর্ম সাধন নিরাপদে আমি এখন হাতটা ধরে বলবো যখন আমি তোমায় ভালোবাসি। দেখা হলে বলবো প্রিয়, আর একবার না হয় আমায় ছুঁয়ে নিও। পুতুল নাচের পোশাকগুলো যত্ন করে রেখো, প্রাচীন শহর ধ্বংস হলে আমায় খুঁজে নিও। শীতের আধারে বনে বাদারে নেমেছে হাসনুহানা, তারই মাঝে একলা পেলে মেলবো হেসে ডানা। কবিতায় সুর ছন্দ পাবে, পাবে তোমার নাম। তুমি আমার ভালোবাসা, তুমি আমার দাম। স্বপ্নতেও তুমি এলে বইলে বিরাট ঢেউ। সত্যি তোমার সাহস আছে, বুঝলো না আর কেউ। তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব, সঙ্গে রেখো সারা জীবন, বিদায় পুরুক রব। যেই নেশা তুমি লাগিয়ে দিয়েছ, আমি সেই নেশাতেই আবদ্ধ এখন। সেই নেশার চাদর পেতে ঘুমোই রোজ, আর তোমার স্পর্শের উত্তরীয়র খোঁজ। তোমার প্রতি আসক্ত হয়ে কত কি না করেছি। তোমাকে দেখার নেশায় প্রান্ত থেকে প্রান্ত ছুটে গেছি। তোমাকে জড়িয়ে ধরার নেশাটাই এক প্রবল উন্মাদনার সাক্ষী। হার না মেনে একসাথে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি। এক সন্ধে তুমি আমার বুকে মাথা রেখে প্রেমের জোয়ারে ভেসে গেছিলে। তারপর থেকে সেই সন্ধ্যের নেশায় রোজ নিজেকে বাঁচিয়ে রেখেছি। তোমাকে হারাতে হবে জেনে তোমার প্রতি অন্যায় আবদার করেছি। ঘরে চাল বাড়ন্ত জেনেও তোমাকে পাবার নেশায় ছুটেছি। এক পক্ষকাল পরেও তোমার প্রতি আমার নেশা একটুও কমেনি।
হাজার ঝড় ঝাপটা সামলেও তুমি আমার, এটাই মেনেছি, কারণ আমি তোমার নেশা করেছি। হৃদয় চুরমারের ঘণ্টা বেজেছিল, ঘটেছিল কত শত নিন্দের কারবার, তবু তোমার প্রতি আমার নেশা কমেনি। ভালো ছিল সেই সমস্ত দিন, ভালো ছিল ওই আমাদের মিল, ভালো ছিল তেমনি করে পাবার নেশা, ভালো ছিল তোমাকে নিজের ভাবা। অঙ্গীকার ছিলে তুমি আমার, এখনো আছো, কেন তাহলে অন্যের মিছে ভালোবাসা খোঁজো? বিরহের দাসত্ব করতে চাইনি, তাহলে আজ কার গন্ধ গায়ে মাখো? আমি তো তোমার নেশা করেছিলাম, আমি তোমার নেশা করেছিলাম। আজকাল বিকেল হলেই বৃষ্টি আসে, বৃষ্টি আসে আকাশ ভেঙে। বৃষ্টির জল ভিজিয়ে দেয় আমার চোখের পাতা, ভিজিয়ে দেয় আমার কাগজ কলম। বৃষ্টির মায়াবী শব্দ কেমন যেন আমাকে চেপে ধরে। আমার আর্তনাদ তখন মিলিয়ে যায় আর বয়ে যায় কত কণ্ঠের বাতাস। বৃষ্টির ওজন কখনো দুঃখ শোষণ করে। প্রাচীন কষ্টগুলো বড্ড একরোখা, তিলে তিলে বাড়তেই থাকে। যতবার কাগজে কলম চলে মনে হয় এক বিষের রেখা ইনিয়ে বিনিয়ে চলেছে এক সমতলের দিকে। আমার আর কবি হওয়া হলো না। হাজার হাজার শব্দ দিয়ে কবিতা লেখা হলো না। কেমন যেন কলম কষ্ট পেতে ভালোবাসে। বৃষ্টি দেখি, আলোতে ডুবে গিয়ে অন্ধকার খুঁজি। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বয়, লুণ্ঠিত হয় আমার বোধময়। স্বীকারোক্তি চাই না, কিন্তু কলম খোঁজে অন্য কিছু। কিছুতেই সন্ধ্যা তারার আকাশ খুঁজে পাই না, পাই না ঝোড়ো হাওয়াতে দাঁড়িয়ে থাকা কোনো এক হাত, পাই না বৃষ্টিতে ভিজে থাকা কোনো এক মন। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি শুধু, পাবার আশায় মন মেজাজ কেমন যেন খিটখিটে নোনা বালি। খুঁজেই পাই না প্রেমের ভাষা, উত্তর খুঁজে পাই না কোনো প্রশ্নের। সত্যি আমার কবি হওয়া আর হলো না। কত স্বাদ, কত আকাঙ্ক্ষা, সব যেন তীরের আগায় বিষ মাখিয়ে শূন্যে ছুঁড়ে দিয়েছি। এবারে হালকা হিমেল হাওয়া বইছে, আমি ছুটছি সেই হাওয়ার পেছনে। কখন ফিরবে আমার শরীরে এমন সেটা জানি না। আমার কবিতা লেখার হলো না, আমার কবি হওয়ার হলো না। কলেজ ক্যাম্পাসে তখন একা বসে পেনের মাথা চিবোতে চিবোতে একটা ছেলের জ্বলন্ত সিগারেটের শেষ টুকরোটার দিকে তাকিয়েছিলাম। ইস, সিগারেটে কি এমন আছে যেটা এত ছেলের ঠোঁটে জায়গা পায়? খুব রাগ হয়, ধোঁয়া সহ্য হয় না, তাই বিরক্তিটুকু অবলম্বন করে রোজ রাতে বাড়িতে আসি। ঘরে ছোট বোন আমার সমস্ত আঁকার সরঞ্জাম নিয়ে কি যে মাথা মুন্ডু করে কি জানে। কয়েকদিন হলো ঠিক করে খেতে পারছি না, ঘুমোতে পারছি না, কি যেন অতৃপ্তি আমায় গ্রাস করছে তিলে তিলে। তার মাঝেই কত বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এক অন্য নিয়মের শুরু। আমার বাড়ির মানুষগুলোই সেই নিয়মে বাধা পড়েছে। কতদিনে আমায় বিদায় দিতে পারলে বাঁচে, হাজার হোক
একটা মেয়ের মা বাবা বলে কথা। সবাই জানে আমার কোনো বায়না নেই, আমার কোনো বাদ বিচার নেই, আমার রাগ নেই, আমার দুঃখ কষ্ট চাহিদা কিছুই নেই, আমার কোনো প্রেম নেই, আমার কোনো প্রেমিক নেই। শুধু আছে চোখের কাজল গলে যাবার মতো কিছু রং তুলি আর কাগজ। একটা পুরুষ এঁকেছি, নিজের মনের মতো তাকে সাজিয়েছি। এলোমেলো লম্বা চুল, মুখ ভর্তি অগোছালো দাড়ি, লম্বা মতো মুখে একটা টিকালো নাক। আস্পর্ধায় আমার কিছু কম নেই, তাই হলুদ পাঞ্জাবি দিয়ে তাকে ঢেকেছি, ঠিক আমার মনের মতো। জানি না এমন কেউ কি আছে আমার ছবির মতো। যদি হঠাৎ মাটি ফুঁড়ে আমার সামনে এসে হাজির হয়, তাহলে তাহলে আমি কি করব? জড়িয়ে ধরব, নাকি অম্লান দৃষ্টিতে তাকে দু চোখ মেলে দেখব, নাকি সারা জীবনের মতো তাকে আমার ভালোবাসার সূর্যমুখী দিয়ে ভরে দেব? দিন যাচ্ছে, আমার প্রেম আরো গাঢ় হচ্ছে। দিন রাত তাকে পাগলের মতো দেখি, আর মনকে বলি, হ্যাঁ রে কাজলি, প্রেমে পড়লি তা কোনো মানুষের প্রেমেই পড়তি, শেষমেশ একটা ছবি, যেটা কিনা বাস্তবের সাথে কোনো মিল নেই। বন্ধুরা বলে, কাজলি বড় অভাগী রে তুই। আমার কিন্তু সেটা মনে হয় না। প্রেম মানে কি শুধু ছোঁয়া নাকি? প্রেমের অনুভূতি আসল। এক সন্ধ্যায় বৃষ্টি পড়ছে, আছড়ে পড়ছে আকাশ, জানালা দিয়ে জল এসে ভিজিয়ে দিচ্ছে প্রকাশ। থামতে যেন মন্দ লাগছে, ভাবতে লাগছে সুখ। রং দিয়ে সাজাই চারি, লেগেছে প্রেমের অসুখ। সকালে ঘুম ভেঙে কলেজে যাবার জন্য পা বাড়াতেই মায়ের হুকুম জারি, দেখতে আসবে তোমায় আজ, সাজতে হবে ভারী, পছন্দ হলেই কেল্লা ফতে, যাবে শ্বশুর বাড়ি। আমার কোনো ক্রিয়া নেই, বিক্রিয়ার সমাধিতে পছন্দ আমার একটাই, ওই ছবির পুরুষটিকে। দেখাশোনা সার্থক হলে বলতে শুনলাম মাকে, কি দেবে না দেবে বিয়েতে, বাবা পড়েছে বিপাকে। কলেজ হলো বন্ধ, আমার সিঁথিতে পড়ল সিঁদুর। শঙ্খ কেটে শাঁখা দিল, পলা উঠল হাতে। বাসি বিয়ে শেষ করতেই কান্না এলো ঝেঁপে। কাঁদতে কাঁদতে মায়ের ঋণ শোধ হলো বটে। নিয়ম যেন দক্ষিণ ফুলশয্যার রাতে। সেই রাতটা ছিল অজানা ভয়ের, সঙ্গী কেবল হাতে, জড়িয়ে ধরে রয়েছি শুধু ছবিটা আমার বুকে। রহস্য যেন ছাড়েনি পিছু অজানা নতুন ঘরে। দ্বিতীয় দিনেই মারল স্বামী আমার পাঁজরেতে। অভাগা কাজলি সহ্য করে, করে না কোনো নালিশ। সইতে সইতে বছর পেরোলো, লক্ষ্মী এলো ঘরে। এবার ঘুঁজবে চালা, মেয়ে আমার সঙ্গী। ছবির দিকে তাকিয়ে থাকি, মেয়েকেও দেখায় অমনি। বছর পেরোলো, আরো এক, গায়ে শুধু কালচে দাগ। রাস্তায় বেরোই না ভয়ে, বন্ধুরা যদি দেখতে পেয়ে বাড়িতে জানায়, যদি মা বাবা দুজনের হত্যা হবে শ্রুতি। একদিন দাঁড়িয়ে কাঁদছিলাম, আমার প্রেমিক দেওয়ালে ছিল। নামিয়ে নিয়ে খুব বকা দিলাম, বললাম, তুমি কি নিষ্ঠুর, দেখতে পাও না আমায়? রোজ রাতে কি ভয়ঙ্কর ভাবে আমাকে পেটাই তোমার সামনে, আর তুমি সব দেখেও চুপ থাকবে? কেন কথা বলো না? কেন কেন কেন? বছর চারেক বাদে আমরা হলাম আলাদা। বর আবার বিয়ে করেছে, নতুন সাজিয়েছে সংসার। শ্বশুর বাড়ি কুলোটা বলে তাড়িয়ে দিল শেষবার। মেয়েকে নিয়ে উঠলাম এসে বাপের বাড়ির ছায়ায়। মাঝে মাঝে কেঁদে ওঠে বাবা মায়ের জীবন হতাশায়। এসব দেখে বোন কি আর করেনি বিয়ের জোর। মেয়ে আমার
মা বলেই জড়িয়ে ধরে রোজ। আবার শুরু করলাম কলেজ, তারপরে ইউনিভার্সিটিতে পদার্পণ। দেখতে দেখতে বছর ঘুরে শেষ হলো পর্যবেক্ষণ। এখন আমি নারী শক্তি, বেশ চলছে জীবন। একটা স্কুলের চাকরি পেলাম, সন্ধি করলাম রোপণ। বিছানায় বসে পা দোলাচ্ছি, প্রেমিকের ছবিতে হাত দোলাচ্ছি। ফোন বাজলো তখন, স্কুলের কলিগ কল দিয়েছে। হ্যালো বলতে চমক, হাত কাঁপছে, পা কাঁপছে, কাঁপছে পাতলা ঠোঁট, চোখ দিয়ে বইছে শুধু শীতল ধারার স্রোত। কল কেটে চোখ মুছে শাড়ি জড়ালাম গায়ে, মাথায় শুধু ঘুরছে কথা, এমনটাও কি সত্যি হয়? গাড়ি স্টিয়ারিং এ হাত রেখে এক্সেলেটর চাপলাম। পাশের সিটে ছবিটা রেখেছি, চোখের পলকে বাঁধলাম। পৌঁছে গেলাম শীতের শহরে, একটা ক্যাফে। বুকের ভেতর হাতুড়ি পিটছে কে যেন এসে। কলিগ বসে একটা চেয়ারে, পাশের চেয়ারে অম্লান। এই যেন সাক্ষাৎ ছবি থেকে বেরিয়ে সামনে বসে করছে চাপান। আমি বোবা হয়ে বসে আছি চুপ করে। কলিগ বলল, আমার দাদা এসেছে বিদেশ থেকে। ছবিটা নিল হাত থেকে, নিয়ে দেখালো কলিগ তাকে। আশ্চর্য চোখে তাকিয়ে সে নিজের ছবি দেখে, মুখ ফুটে বলল কথা অনেকক্ষণ পরে, ইটস মিরাকল, বলেই আগুনে পোড়ালো সিগারেট। আমার খুশির ঠিকানা নেই। কথা হলো মাঝে, অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমার প্রেমিক সাজে। হিসেব করে এগোলো দিন, ক্যালেন্ডারের দাগ। ছবির প্রেমিক এখন আমার সত্যিকারের অধিকার। সবটা শুনে করেছে আপন, মনটা ভালো তার। মেয়েটা আমার বাবা বলে, কি যে মজা তার। দিনক্ষণ দেখে বিয়ে হলো, পরিবার আমার সুখী। হঠাৎ একদিন প্রশ্ন শুনে অবাক হলাম খুবই। হালকা হেসে বলল আমায়, কাজলি, এতগুলো বছর রোজ এঁকেছো চুম্বন ছবিতে, এবার থেকে সারা জীবন চুমু এঁকো আমার কপালে। লজ্জা পেয়ে দৌড়ে পাড়াই পাহাড়ির এক কোলেতে। চিৎকার করে বললাম, এবার প্রেম এঁকেছি ছবিতে, আমি প্রেম এঁকেছি ছবিতে। সেদিন দুপুরে পুরনো খবরের কাগজগুলো গোছাতে গিয়ে একটা পুরনো ছবি পেলাম। ছবিটা আমার প্রায় 20 বছর আগের। একটা বিকেলে এক পার্কে তোলা ছবি। ছবিটা তুলে দিয়েছিল রিখিয়া, আমার স্ত্রী, মানে এক সময় ছিল। এখন সে অন্য ঘরে অন্য মানুষের সাথে ঘর সংসার করছে। ছবিটা তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। ছবিটার পেছনে লেখা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি অনেক। চোখে জল এলো। শেষ 15টা বছর তাকে ছাড়া দিন রাত কাটাচ্ছি। সে নতুন বিয়ে করেছে, কিন্তু আমার আর ইচ্ছে করল না। মা গত হয়েছে 3 বছর হলো। মা বেঁচে থাকতে অনেকবার বিয়ের কথা বলেছিল। বলতো, আর কতদিন তার অপেক্ষা করবি? আমি বলতাম, সে গেছে যাক, আমি তার অপেক্ষায় বাঁচব। মা শেষের দিকে আমাকে বিরক্তমূলক প্রস্তাব দিত না। ছোটবেলা থেকেই আমি একটু আলাদা, নিজেকে সবার সাথে গোলাতে পারতাম না। না পারতাম কারোর সাথে মিশতে, কিন্তু আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। কলেজে আমার আর রিখিয়ার প্রেম জমে উঠেছিল। 4 বছর প্রেমের পর আমরা বাড়ির অমতে বিয়ে করেছিলাম। রিখিয়ার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, তাই আমার মতো ছাপ পোষা এক প্রাইভেট কোম্পানিতে কাজ করা ছেলের সাথে কখনোই বিয়ে দিতে চাননি।
শুরুর দিকে সংসারটা ভালোই চলছিল, এক কথায় ফাটাফাটি। তারপর তারপর আমাদের সংসারের মধ্যে অভাব দেখা শুরু হলো। বড়লোক ঘরের মেয়ের চাহিদা পূরণ করতে করতে আমি হিমশিম খাচ্ছিলাম। দিন যত যায় তত অভাব বাড়ছিল। আমি একদিকে ওদিকে কোনো দিশা না পেয়ে পাসপোর্ট ভিসা বানিয়ে বাইরের দেশে একটা কোম্পানিতে চাকরি নিয়ে দেশ ছাড়লাম। 3 বছর কঠোর পরিশ্রমের পর একটা মোটা টাকা জমিয়ে আবার দেশে ফিরলাম। ইচ্ছে ছিল দেশে ফিরে ব্যবসা করব। বাড়ি ফিরে আবার সংসারের হাল ধরলাম। একটা ছোট মোটো ব্যবসা শুরু করলাম। ভেবেছিলাম এখন পরিবার আমার একটা ভালো জায়গায়, তাহলে আমরা এখন একটা শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসি। কিন্তু রিখিয়া বাধা দিল। প্রায় 1 বছর এই সংঘর্ষ চলতে থাকলো, কিন্তু এই বিষয়ের কোনো উন্নতি হলো না। আমি দিন রাত পরিশ্রম করছি ব্যবসা বাড়ানোর জন্য, আর রিখিয়ার চাহিদা তত বেশি বেড়ে চলেছে। একদিন সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে কল এলো। এই প্রথমবার ফোন কল এলো দেখে আমি খুব খুশি। হ্যালো বলতেই আমার ডাক পড়ল তাদের বাড়ি যাওয়ার। আমি খুশি খুশি মনে ফুল মিষ্টি নিয়ে প্রথমবার শ্বশুর বাড়ি চললাম। শাশুড়ির জন্য ভালো শাড়ি, শ্বশুরমশাইয়ের জন্য ভালো পাঞ্জাবি নিয়ে বাড়ি ঢুকলাম। ঢুকতেই চোখে পড়ল রিখিয়া তার বাবার সাথে সোফায় বসে আছে। আমি কিছু বলার আগেই আমার সামনে একটা পেপার আর পেন দিল। আমি পেপারটা হাতে নিয়ে পড়তেই আমার বুকটা ধড়াস করে উঠল। ডিভোর্স পেপার। আমি কিছু বলার আগেই রিখিয়ার বাবা বলল, ভালোই ভালো পেপারে স্বাক্ষর করে দাও, নইলে মিথ্যে মামলায় আমি তোমাকে গারদে ঢোকাবো। কষ্টে ভয়ে আমার অবস্থা তখন যে ঠিক কি বলে বোঝাতে পারবো না। অবশেষে আমি 2 দিনের সময় চেয়ে বাড়ি এলাম। চোখ বেয়ে অশ্রুর ফোঁটা। পরের দিন সকালে উঠলাম মায়ের ডাকে। বাড়িতে পুলিশ এসেছে। মিথ্যে মামলায় আমাকে ধরে নিয়ে গেল। 1 দিন পর আমাকে কোর্টে চালান করল। প্রমাণের অভাবে আমাকে কোর্ট থেকে খারিজ করে দিল। বাড়ি ফিরে মা বলল, ওমু তুই ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দে। তাই করলাম। অবশেষে আমাদের ছাড়াছাড়ি হলো। 10 দিন পর লোকমুখে শুনলাম তার বিরাট বড় পরিবারে বিয়ে হচ্ছে। আমি বিদেশে যাবার পর থেকেই সেই ছেলেটার সাথে তার মেলামেশা। লোকমুখে আরো শুনলাম রিখিয়া নাকি 3 মাসের অন্তঃসত্ত্বা। শুনে চমকে উঠলাম। এত চমক পেয়ে নিজেকে কেমন যেন অপূর্ণ মানুষ বলে মনে হতে শুরু হলো। মাথায় জেদ চাপলো, টাকা পয়সা অবস্থান বাড়াতে হবে। তাই করলাম। বাড়ি ঘর বেচে সব টাকা ব্যবসায় লাগালাম। দেশ বিদেশ থেকে আমদানি রপ্তানি শুরু করলাম। 5 বছর পর আমার ব্র্যান্ড সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়ল। নতুন বাড়ি কিনলাম। মার ছেলের সংসার দারুণ চলতে থাকলো। আমি থামিনি। ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকার লোন নিলাম। সমস্ত প্রাইভেট সেক্টরগুলো কিনে ফেললাম। শেয়ার বাজারে আমার শেয়ার টপে। ভালোই কাটছিল। একদিন একটা দুপুরে দেশ বিদেশের সেরা ব্যবসায়ীদের সাথে একটা বোর্ড মিটিং শুরু হলো। মিটিং শেষে আমি আমার নতুন সাইট ভিজিট করতে গিয়ে চমকে উঠলাম। আমার একটা ব্রাঞ্চের কর্মী এখন রিখিয়া। সে আমাকে দেখতে পেয়ে চমকে উঠল। রাতে বাড়ি এলাম। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে খবর নিতে বললাম। খবর পেয়ে যেটা বুঝলাম যে যেই ছেলের সাথে বিয়ে হয়েছিল তার ব্যবসা ডাউন হয়েছিল।
আমি যেই সমস্ত প্রাইভেট সেক্টরগুলো কিনেছিলাম তার মধ্যে একটা ছিল রিখিয়ার নতুন স্বামীর, কিন্তু আমি জানতাম না এই বিষয়টা। ব্যবসায় অনেক লোকসান খেয়ে রিখিয়ার বাবার থেকে অনেক অনেক টাকা ধার নিয়ে ব্যবসায় আবার লাগিয়েছিল, অনেক টাকা, কিন্তু কোনো রকম কন্ট্রাক্ট না পেয়ে সেই সব টাকা জলে গেল। তারপর শুনলাম সে রিখিয়াকে ডিভোর্স দিয়ে নতুন কোনো এক বড় লোক ঘরের মেয়েকে নাকি বিয়ে করেছে, আর রিখিয়া তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সর্বস্ব হারিয়ে তার মা বাবার সাথে থাকে। রিখিয়ার বাবা এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে নাকি হার্টের সমস্যায় ভুগছে, আর রিখিয়া আমার ব্রাঞ্চে একটা পোস্টে চাকরি করে সংসার চালাচ্ছে। আমি খুব চিন্তায় পড়লাম। সারা রাত আমার ঘুম আসেনি। পরদিন সকালে সমস্ত ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে একটা বোর্ড মিটিং ডাকলাম। আমি সেখানে রিখিয়াকেও আসতে বললাম। মিটিং শুরু হতেই আমি প্রস্তাব রাখলাম, আমাদের কোম্পানির নতুন সিইও রিখিয়া ব্যানার্জি। আমার প্রস্তাবে সবাই রাজি হলো। এরপর রিখিয়া আর তার পরিবার আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমি তাদের কারোর সাথে দেখা করিনি। মা চলে যাওয়ার পর মায়ের নামে একটা ট্রাস্ট বানিয়েছি। আমার কোম্পানির লাভের 50% যাবে সেই ট্রাস্টে, বাকি 45% যাবে সমস্ত এমপ্লয়ীদের অ্যাকাউন্টে, আর 5% আমার। তাই পুরনো পেপারগুলো আজকে গোছাচ্ছি। এই সমস্ত পেপারগুলোতে চোখ বুলিয়ে দেখা যাবে আমার ব্যবসা কিভাবে ধীরে ধীরে বেড়ে উঠেছে। আর পেপার গোছাতে গিয়ে এই ছবিটা পেলাম। আজকের বিকেলে আমার ফ্লাইট। আমি সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। একটা চিঠি লিখেছি রিখিয়াকে। চিঠির স্বরূপেই যে একদিন আমার কিছু ছিল না বলে তুমি তোমার মা বাবা আমাকে অপমান করে চলে গেছিলে। যেই সময় আমার সবচেয়ে বেশি দরকার তোমাকে ছিল, সেই সময় তুমি অন্য ছেলের সাথে শারীরিক ক্রিয়ায় লিপ্ত ছিলে। আমাকে এতটা আঘাত দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমার কিছু ছিল না বলে, কিন্তু আমি তখন ছিলাম, এখনো আছি। বরং এখন তোমার কিছু নেই বলে আমি তোমাকে ছেড়ে গেলাম না, বরং তোমাকে আমার কষ্টে বানানো সাম্রাজ্যের রানী বানিয়ে চলে যাচ্ছি। সামলে রেখো, কোম্পানিটা সামনে রেখো। আমি আর ফিরবো না, আর কখনো তোমার ছায়া আমি মারাবো না। বাচ্চাটাকে সঠিক শিক্ষায় বড় করো। জানো রিখিয়া, ভেবেছিলাম আমি বাবা হব, কিন্তু সেই আশাটাও কেড়ে নিলে। যদি পারো এই বাচ্চাটার বাবার পরিচয় দিও, আমি খুশি হব। তার জন্ম দেওয়া বাবা তাকে ছেড়ে গেছে, সে আমার পরিচয় পাক। আমার মৃত্যুর পর এই সমস্ত কোম্পানি তোমার, আর তোমার মেয়ে। আমি এই চিঠির সাথে পুরো পাওয়ার অফ অ্যাটর্নি, সাথে ওয়েল পেপার আর লয়ারের হাতে পাঠিয়ে দিলাম তোমার কাছে, আর সাথে পাঠালাম তোমার তোলা আমার একটা ছবি। ভালো থেকো রিখিয়া। তুমি আমাকে অপূর্ণ করেছিলে, কিন্তু আমার শিক্ষা আমাকে আজ পূর্ণ করল। আসি। এত বড় সাহস হয় কি করে তোমার? আমার মুখের উপরে ফোন কেটে দাও কি করে? আজকাল তো ডেকে ডেকেও দেখা পাওয়া যায় না। সারাদিন কোথায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও কে জানে। আচ্ছা, একবারও আমার কথা মনে পড়ে না, তাই না? একবারও দেখা করতে ইচ্ছে হয় না, তাই না? আচ্ছা, এখন তো একবার জিজ্ঞেস করো না যে কি খেলাম।
তাহলে কি আমাকে আগের মতো আর ভালোবাসো না? ভালোবাসো না নাকি ভালোবাসতে চাও না? কোনটা? শুরুটায় যে মিষ্টতা ছিল, এখন সেই স্থানে তোমার শুধুই তিক্ততা। মন কাঁদলেও আর তো তোমাকে খুঁজে পাওয়া যায় না। সেই যে কত স্বপ্ন দেখেছিলাম তোমার কাঁধে মাথা রেখে, কখনো চাঁদ কখনো বৃষ্টি দেখতে দেখতে, সেই স্বপ্নগুলো কেমন যেন পথ হারা। সমস্ত তুমিটাই আজ দিশে হারা। তুমি কি বদলে যাচ্ছ নাকি বদলাতে চাইছো বলো তো? এভাবেই কি তাহলে মৃত্যু ঘটে এই সম্পর্কের? নাকি এভাবেই শুরু হয় কোনো এক কোণঠাসা প্রেমের আকাঙ্ক্ষা? কি যে হচ্ছে বুঝছি না। এত কিছু ভাবতেই চাইছি না। আমার বোকা মাথায় কি সব ঘুরছে কে জানে। খুব দেখতে ইচ্ছে করছে। কবে দেখা হবে আমাদের? আচ্ছা, আর ঝগড়া করবো না, আর ফোন কেটে দিলে রাগ করবো না, আর বায়না করবো না, রাগ করবো না, এত এত অভিমান করবো না। শুধু একটু দেখা করো। কতদিন দেখিনি তোমায়। একটু জড়িয়ে ধরো, একটু হাতে হাতটা রাখো। তারপর বাড়ি এসে কবিতা লিখবো তোমাকে নিয়ে। ভালোবাসি বলবো, শুধুই যে ভালোবাসি তোমায়। প্রেম অভিমানী, কলমে সুব্রত বিশ্বাস।